ইনশাআল্লাহ আমরা নির্বাচনে বিপুল ভোটে আমরা নির্বাচন আগামী নির্বাচনে কোন মার্কা আছে? আগামী 12 তারিখের নির্বাচনে নির্বাচিত হওয়ার মতো মার্কা আছে? ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে জিততে হবে মার্কা আছে? সেই মার্কা নির্বাচনে জয়ী হবে এই নেতা আছে? 12 তারিখে নির্বাচিত হবে এমন নেতা আছে? নির্বাচিত হয়ে সংসদে যাবে এমন নেতা আছে? সেই নেতা আরো জোরে সবাই বলেন, আরো জোরে 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 নির্বাচনে জয়ী হবে, জয়ের মালা গলায় নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বেড়াইত ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান চেয়ারম্যান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 11 আসনের আজকের এই নির্বাচনী জনসভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, ঢাকা 11 আসনের মাটি ও মানুষের নেতা, বাড্ডা, বাটারা, রামপুরা, হাতিরঝিল আংশিক উন্নয়নের মূর্ত প্রতীক, বাড্ডার বারবার নির্বাচিত কাউন্সিলর, গ্রেটার ঢাকা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সফল সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, আমাদের প্রাণপ্রিয় মজলুম জননেতা ডক্টর আলহাজ এম এ কায়েম ভাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, বাড্ডা, বাজারা, হাতিরঝিল, রামপুরার সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আপনারা বক্তৃতা শুনছেন, আমি আপনাদের বিরক্ত করব না, সময় নষ্ট করব না, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। মজলুম জননেতা জনাব এম এ কায়েম সাহেবকে, উনি কোথা থেকে আসছেন? উনি বাড্ডায় জন্মগ্রহণ করেছেন, বাড্ডায় লেখাপড়া করেছেন, হাঁটি হাঁটি পা পা করে বাড্ডায় বড় হয়েছেন। উনি শৈশব, যৌবন, কিশোর যৌবন পর্যন্ত এই বাড্ডাতেই তিনি জীবন যাপন করে বেড়ে উঠেছেন। উনি যখন রাজনীতিতে পদার্পণ করেন, এই বাড্ডা এলাকায় অনেক বড় বড় নেতা ছিল, কিন্তু বাড্ডাবাসীর দীর্ঘদিনের সমস্যা, বাড্ডাবাসীর উচ্ছেদের মামলা, এগুলি কেউ সমাধান করতে পারে নাই। আমি এই কারণে এই কথা বলতে চাই, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই এলাকারই সন্তান জনাব নাহিদ ইসলাম, আমাদেরই ভাতিজা, কিন্তু আমরা জুলাই আন্দোলনের আগে ওর নামও কেউ শুনি নাই। আর আজকে 64-65 বছর যাবৎ এই এলাকার সুখে দুঃখে মানুষের সাথে কায়েম ভাই নিবেদিত, কায়েম ভাই জড়িত। ভাতিজা, মাত্র তোমার রাজনীতি শুরু হাতে করি, কথাবার্তা বললে একটু হিসাব করে
যাদের পাল্লায় পড়েছ তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই জামাত ইসলামীর অনেক প্রজেক্ট এই এলাকায় আছে যাদের কোনো অস্তিত্ব নাই, বছরের পর বছর মানুষকে প্লট বুঝা দিতে পারে না, ভূমি দখল করে চলে গেছে। বিগত 20টি বছর 17 বছর কায়েম সাহেব এই এলাকায় ছিলেন না। একটি ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়ে ওনাকে বিদেশে অবস্থান করতে বাধ্য করা হয়েছিল। কায়েম ভাই বিদেশে থেকেও শত শত মামলার আসামি হয়েছে। এই ঢাকা 11 আসনের হাজার হাজার নেতা কর্মীকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এই ঢাকা 11 আসনের শুধু নয়, ঢাকা শহরের উনি যখন ঢাকা উত্তর বিএনপির সভাপতি, এমন কোন লোক নাই জেলখানায় তার সহযোগিতা ছাড়া বেরোতে পারে নাই। কোন কর্মীরা জেলখানায় পিসিতে টাকা দেওয়া হবে, ফ্যামিলি চলতে পারে না, তার বাসায় টাকা দেওয়া হবে, এই কায়েম ভাই বিদেশে বসে থেকে তার তথ্য তল্লাশি করেছেন এবং অর্থনৈতিক সহযোগিতা করেছেন। আজকে আমাদের সুযোগ এসেছে তাকে কিছু দেওয়ার। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি শুধু এটুকুই বলতে চাই, বাতিজা কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি না করে এই আবল তাবল বক্তব্য না দিয়ে জনগণের কাছে যাও। তুমি একটা মুনাফিকের পাল্লায় পড়ছ, তোমার জীবনটা বরবাদ হয়ে যাইব। এখনো সময় আছে, তুমি সংশোধন হয়ে যাও। তুমি আমাদের এই এলাকার সন্তান, আমরা তোমার জন্য দোয়া করি। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার দেখে এই ঢাকা 11 আসনে সারা দিন সকাল থেকে সন্ধ্যা রাত্র 12টা পর্যন্ত সবার মুখে একটি কথা, কায়েম ভাইয়ের মার্কা ধানের শীষ। আমরা সবাই একজোট কায়েম ভাইকে দিব ভোট। এই স্লোগানে মুখরিত ঢাকা 11 আসন। তাই বাতিজার মাথা খারাপ হয়ে গেছে, খালি কোর্ট কাছারিতে দৌড় পাঠাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের এখন সময় এসেছে কায়েম ভাইয়ের ঋণ পরিশোধ করার। বিগত 17টি বৎসর উনি বিদেশে থেকেও আমাদের মামলা মোকদ্দমা হামলা, আমাদের পরিবারের খোঁজ খবর উনি রেখেছেন। আজকে উনি আমাদের অভিভাবক, উনি আমাদের গার্জিয়ান। এই এলাকায় উনার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। আমরা বলতে চাই, উনি আমাদের প্রাণপ্রিয়, উনি আমার অত্যন্ত আমাদের অহংকার, আমাদের গর্ব। সংগ্রামী সাথী বন্ধু আমার, আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে নাই। তদ্রুপ আমাদের প্রিয় নেতা কায়েম ভাই কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ওনাকে বিদেশি তাবেদার সিজার হত্যা মামলায় উনি যখন বিদেশে অবস্থান করতেছেন, তখনও তাকে সেই বিদেশি তাবেদার সিজার হত্যা মামলায় তাকে জড়িত করা হয়েছে। তাকে মালয়েশিয়া থেকে এনে ফাঁসি দেওয়া। 12 আসনে সাইফুল হক। সাইফুল নাম হলেই সাইফুল হক নয়, সাইফুল নাম হলেই বিএনপি সমর্থিত নয়, সাইফুল নাম হলেই মারকাটা কোদাল নয়। সাইফুল নাম হলেই সেই ব্যক্তিটি সাইফুল হকের মতো সৎ, শিক্ষিত, সজ্জন এবং জনগণের কাছে দায়বদ্ধ ব্যক্তি নন। আমাদের সাইফুল হক জনগণের কাছে দায়বদ্ধতা উনি স্বীকার করেছেন। উনি বলেছেন, আমি যদি নির্বাচিত হতে পারি 6 মাস পর পর ওয়ার্ডে ওয়ার্ডে যে
জনগণের কাছে আমি জবাবদিহি করব। আমাকে আপনারা কি দায়িত্ব দিয়েছিলেন, আমি কি দায়িত্ব পালন করতে পেরেছি, আপনাদের মানদণ্ডে যদি আমি ব্যর্থ হই, আমি সংসদ সদস্য থেকে পদত্যাগ করে ফিরে আসব। সেই ব্যক্তি সাইফুল হক কোনো টাকা পয়সা লোভ লালসা, কোন অন্যায় ভয় ভীতির কাছে উনি বলেছেন অন্যায়ের কাছে শত্রুদের দ্বারা আমার মাথা কাটা যেতে পারে, আমার মাথা কখনো নত হবে না। আমাদের সৌভাগ্য আমরা সেই রকম একজন ব্যক্তিকে পেয়েছি। জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ, মরহুমা বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ। উনি আমাদের এই 12 আসনের জন্য যোগ্য একজন ব্যক্তিকে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা 12 তারিখ কোদাল মার্কায় ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার শান্তিতে, তার আত্মাকে শান্তি কামনা করব। আমরা যদি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই, মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করতে চাই, সাইফুল হককে কোদাল মার্কায় বিজয়ী করতে হবে। আগামী দিনের সেই বিজয় আমরা ছিনিয়ে আনব। বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন আমাদের প্রিয় অতিথি, প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, যিনি রেইনবো গভর্নমেন্ট করে, অর্থাৎ বহু দল, বহু পদ, বহু মতের মানুষকে একসাথে নিয়ে জাতীয় সরকার গঠন করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর করতে চায়। যে গণতন্ত্রকে গত 17 বছর ওই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা ভোটকে নির্বাসনে পাঠিয়েছিল। ভোটের কথা বললে, গণতন্ত্রের কথা বললে টুটি চেপে ধরত এবং যে একটু প্রতিবাদ করত তাকে গুম করত, খুন করত। মায়ের ডাকের সংগঠনের কান্না আমরা শুনেছি না? যেই কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। কিন্তু ওই শেখ হাসিনার ফ্যাসিবাদের মসনদকে আমরা সেই কান্নার পানি দিয়ে আমরা ভাসিয়ে দিয়েছি। বন্ধুগণ, আমরা সেই জাতি 52, 71, 69, 90 আমাদের সামনে জল জল করে, সদ্য 2024 আমাদের সামনে জল জল করে। আমরা আবু সাইদ, আমরা মীর মুগ্ধ, আমাদের লড়াই, আমাদের বিজয় না হওয়া পর্যন্ত চলবে। বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের প্রধান অতিথি, আগামী দিনের রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের প্রতীক, দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা তাকে সুস্বাগতম জানাই, সাদরে গ্রহণ করব। প্রিয় উপস্থিতি, সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের প্রধান অতিথি নয়নের মনে বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক কে আসছেন আমাদের মাঝে, জনাব তারেক রহমান। প্রিয় বন্ধুগণ, তারেক রহমানের আগমনী বার্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের এই সমাবেশে, এই স্টেজে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামাল। আমরা কলাতালি দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, দপ্তরের দায়িত্বে জনাব এবিএম রাজ্জাক, ঢাকা মহানগর যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ সহ যেসব নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন, আমাদের ঢাকা মহানগর উত্তরের নারী নেত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য তাসলিমা চৌধুরী রিতা সহ সকলকে এই সমাবেশ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই আমাদের এই রেড জোনে যারা ঘোরাফেরা করছেন, আমাদের ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইরা সকলেই এই রেড জোন ছেড়ে দিবেন এবং আমাদের স্টেজ রেড কার্ড, আমাদের স্টেজে যারা কাজ ছাড়া যারা আছেন, দয়া করে এই স্টেজ
রাস্তা ছেড়ে দিবেন। আমরা বিনয়ীর সুরে বিনীতভাবে তাদেরকে করজোরে বলছি, আপনারা এই স্টেজটা ফাঁকা করে দিবেন। আমাদের প্রধান অতিথি, আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতকরণের কারণে আপনারা সকলেই এই স্টেজ একটা পরিচ্ছন্ন শৃঙ্খলা ভাব নিয়ে আসবেন ইনশাল্লাহ, আমরা সেটাই আশা করি। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, তাই না? অপেক্ষার পালা শেষ হচ্ছে না, তাই তো? এই তো কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার পালা শেষ হয়ে যাবে। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, জেল কেটেছেন, মামলা খেয়েছেন, ব্যবসা হারিয়েছে, পুঁজি হারিয়েছে, অনেকে মা হারিয়েছে, অনেকে বাবা হারিয়েছে, অনেকে তাদের জানাজাও পড়তে পারেন নাই। আমাদের মাথায় মাঝে এখানে তারা আছেন না, আমার সেই সব ভাইয়েরা আছেন না। ভাই, আমার একটা কথা মনে পড়ে, আমি আমার বাসায় রাত্রে 3টায় পুলিশ গেল, আমাকে ধরতে না ধরতে আমার তেজগাঁ থানার গোয়েন্দা দলের নেতৃবৃন্দ আমার পাশে, ওনাদের বাসায়ও রাত্রে 3টায় গিয়ে ওনাদেরকে গ্রেফতার করে নিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। গত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমলের নির্যাতন সহ্য করেই আমরা যারা বিএনপি করি তারা দেখিয়ে দিয়েছি কিভাবে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হয়। আমরা যারা বিএনপি করে তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাতাসে শুকিয়ে তারা জলে পুড়ে আঙ্গার হয়ে নেতৃত্ব গ্রহণ করেছে। তাই আগামী দিনে কোন ষড়যন্ত্র কাজ করবে না। আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ দেখি কারা কারা ঐক্যবদ্ধ, আত্মলিত দেখে কারা কারা ঐক্যবদ্ধ, বাচ্চারা ঐক্যবদ্ধ না নাকি? তারেক রহমানের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ না? হ্যাঁ, সবাই ঐক্যবদ্ধ। জোরে একটা তালি দিয়ে তারেক রহমানের জন্য। আমাদের যেসব নেতাকর্মী ভাইরা স্টেজে ঘোরাফেরা করছেন কার্ডবিহীন ভাবে, রেড কার্ড পাবে, সবাইকে কিন্তু বের করে দিবে ভাই। আমি এখনো কঠোরভাবে বলছি না, নেতাদের সম্মানে বলছি, আপনারা সবাই নিজের অবস্থান বুঝে সবাই স্টেজটা পরিত্যাগ করবেন এসে আশা করছি। প্রিয় নেতৃত্ব, প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তারেক রহমান কাছাকাছি চলে আসছে। আমাদের তিব্বত থেকে এই কলোনিবাজার মাঠে এই রাস্তায় হাজার হাজার নেতাকর্মী দাঁড়িয়ে আছে। আমরা তারেক রহমান সাহেব খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই কলোনিবাজার মাঠে। আপনারা কি সবাই শুনতে চান না? হ্যাঁ, সেই জন্য তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে রাস্তা ছেড়ে মাঠে চলে আসুন। আগামী দিনে আমাদের নেতা, আমাদের প্রিয় তারেক রহমান সাহেব আজকের এই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। মাসুদ বসেন, আপনারা বসেন, মাসুদ বসেন। প্রিয় ভাইরা, শহীদ ওয়াসিম ছাত্র দলের প্রথম শহীদ হয়েছিলেন চট্টগ্রামে। আমরা কি তার কথা ভুলে গিয়েছি? আমরা কি রাখালপাড়ার কৃতি সন্তান 38 ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক যাকে গুম করা হয়েছে সাজেদুল ইসলাম সুমনের কথা ভুলে গিয়েছি? আমরা আমাদের প্রতিটি ভাইয়ের রক্তের বদলাব ইনশাল্লাহ। আগামী দিনে
তাদের শীর্ষের মার্কা কোদাল মার্কাকে বিজয়ী করে সারা বাংলাদেশে তারেক শীষের মার্কাকে বিজয়ী করে আমরা এদের আন্দোলন সংগ্রামের প্রতিদান দিব। সুপ্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা আমরা মেসেজ পেয়েছি, আর 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হবেন। আপনারা ধৈর্য সহকারে অবস্থান করবেন। আরেকটি ঘোষণা দিচ্ছি, যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমরা শুনতে পেলাম বাইরে আপনার হাজার হাজার লোক রয়ে গেছেন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ইমিডিয়েটলি মঞ্চে চলে আসেন, মঞ্চের মাঠে চলে আসেন। পরবর্তী টাইমে উনি তারেক রহমান সাহেব ঢুকে গেলে সমস্ত গেট কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তখন ইচ্ছা থাকলে অনেকে ওনাকে দেখতে পারবেন না, ওনার ভাষণ শুনতে পারবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের দীর্ঘ সময় অপেক্ষার পালা প্রায় শেষ। ইতিমধ্যেই জনাব তারেক রহমানের অ্যাডভান্স টিম আমাদের মঞ্চের সামনে এসে পৌঁছেছেন। নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করে তারপর আমাদের প্রিয় নেতা, আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা সবাই তারেক রহমানকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে বসে আছি। এই সমাবেশ কিসের জন্য আপনারা সবাই জানেন। আজকের পর থেকে সমস্ত জল্পনা কল্পনা, মিথ্যা অপপ্রচার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। যে প্রার্থী মিথ্যা প্রচারণা করে জিয়ার সৈনিক বলে পরিচয় দিয়ে ভোট চায়, তারেক জিয়ার সৈনিক বলে পরিচয় দিয়ে ভোট চায়, আজকে প্রমাণিত হয়ে যাবে কে কার সৈনিক, কে প্রতারণা করে মিথ্যাবাদী। আমরা সেই প্রতারকের মুখোশ উন্মোচন করে দিব এবং আগামী 12 তারিখে সেই প্রতারককে দাঁত ভাঙার জবাব দিব কোদাল মার্কাকে বিজয়ী করে। বন্ধুগণ, আমরা এই 12 আসনের মানুষ 70% বেশি শিক্ষিত। আমরা কিন্তু অত বোকা নই। কোনটা কি আর কোনটা কি আমরা জানি, এটা জানি না। ওইখানে কি থাকে? বাতাস। বাতাস ফুটা হয়ে গেলে কি হয়? ফুস। কোদাল হচ্ছে সভ্যতা গড়ার হাতিয়ার। কোদাল হচ্ছে মানুষের হাজার বছরের খেটে খাওয়া মানুষের উন্নয়নের হাতিয়ার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কোদাল দিয়ে খাল খনন শুরু করেছিলেন। সেই কোদাল আবার ঢাকা 12 আসনে ফিরে এসেছে। এটা আমাদের সৌভাগ্য, অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমরা এই কোদালে ভোট দিয়ে আগামী দিনে তারেক রহমানের যে স্বপ্ন, কোদাল হাতে উনি নতুন করে খাল খনন করবেন, সেই কোদাল আমরা হাতে তুলে নেব। ইতিমধ্যে আমরা শুনতে পারলাম, আমাদের প্রাণপ্রিয় নেতা দেখতে পেলাম, ইতিমধ্যেই জনাব তারেক রহমানের গাড়িবহর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে, সুশৃঙ্খলতার সাথে আমাদের প্রাণপ্রিয় নেতাকে বরণ করব। লাল কার্ড যাদের গলায় নেই দয়া করে ছেড়ে দেন, এই আমাদের স্টেজটা ছেড়ে দেন। লাল কার্ড যাদের নাই প্লিজ।
স্লোগান ধরি। তারেক রহমানের আগমন, প্রিয় নেতার আগমন, দেশ নায়কের আগমন, তারেক রহমানের আগমন, 12 আসনের পক্ষ থেকে, সাইফুল হকের পক্ষ থেকে, আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, মহিলা দলের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতা তৃণমূলের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাইকে একযোগে বলতে হবে তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে, শিল্পাঞ্চলের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন। শিল্পাঞ্চলের পক্ষ থেকে, তেজগাঁয়ের পক্ষ থেকে, শেরে বাংলার শুভেচ্ছা, শেরে বাংলার পক্ষ থেকে, সাইফুল হক ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন। ওই কোন নেতা আছে? ওই তৃণমূলের কোন নেতা আছে? ওই আগামী দিনের প্রধানমন্ত্রী হবে নেতা আছে? ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, ছাত্র দলের পক্ষ থেকে, সাইফুল ভাইয়ের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, 12 আসনের পক্ষ থেকে, প্রিয় সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। প্রিয় বন্ধুগণ, আমরা যার অপেক্ষা তার করেছি আমাদের সেই নেতা যারা তারেক রহমান সাহেব। প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে এখন বক্তৃতা নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য জনাব মোস্তফা জামান, জনাব মোস্তফা জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মানে আমি বক্তব্য রাখতে চাই না। আমি শুধু বলতে চাই, এই কোদাল মার্কা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কোদালের মাধ্যমে খাল খনন করেছিল। মার্কা যাই হোক, আমার নেতা তারেক রহমানের ঘোষিত সাইফুল হক ভাই, উনি যদি বাস করে, দানি শীষ বাস করে, উনি যদি বাস করে, তারেক রহমানের বাস হবে। আমি এই জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কোদাল মার্কা আমাদের সাইফুল হক ভাইকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আগামী
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসন থেকে বিএনপি সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, যিনি ঢাকা 12 আসন থেকে কোদাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আজকে এখানে এই কোদাল প্রতীকের নির্বাচনী এই সমাবেশে প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত হয়েছেন। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, বিএনপি সমর্থিত ঢাকা 12 আসনে কোদাল প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংগ্রামী জননেতা সাইফুল হক। বক্তব্য রাখবেন সংগ্রামী জননেতা সাইফুল হক। মেহরবানি করে স্লোগানটা বন্ধ করুন। আমি অনুরোধ করি মেহরবানি করে স্লোগানটা বন্ধ করুন। যারা আমরা সাধারণ ভোটার, যারা আমরা পালন সৌভাগ্যবান, আমরা আজকে 17 বছর পর কিন্তু তিনি এতদিন ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন, এখন যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন জনাব তারেক রহমান, দেশবাসী যার দিকে তাকিয়ে আছেন, তিনি আজকে ঢাকা 12 এই আসনে দেশদার শিল্পাঞ্চলে এই মাঠে তিনি হাজির হয়েছেন। আচ্ছা, আপনারা যদি স্লোগান বন্ধ না করেন, আমি যুবদলকে বলছি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মেহরবানি করে স্লোগানটা বন্ধ করেন। আপনারা স্লোগান চালালে তো বক্তব্য রাখা যাবে না, প্লিজ। আমি আচ্ছা, আপনারা কি স্লোগানকে আপনাকে দিতেই থাকবেন? আপনারা, আমরা আপনাদেরকে কারা কত ভালো স্লোগান দিতে পারেন আমরা সেই পরীক্ষার দিন আমরা নেব। আজকে আমরা এখন শেষ করি, প্লিজ প্লিজ। বন্ধুগণ, আমরা আজকে নির্বাচনী প্রচারণার যে সভা, এই সভার এই সংগ্রামী সভাপতি, ঢাকার এই অঞ্চলের উত্তরের জননন্দিত নেতা, কোদাল মার্কা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, এখানে উপস্থিত আছেন এই বিএনপির মহানগর থানা ব্লক পর্যায়ে সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে আছেন অঙ্গ সংগঠন সমূহের সংগ্রামী নেতৃবৃন্দরা, এখানে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং তার সহযোগী সংগঠন, নাগরিকদের বিভিন্ন সংগঠন, জনগণের বিভিন্ন অংশ এবং সাংবাদিক সহ এখানে সমাজে নারী পুরুষ অনেক এখানে উপস্থিত আছেন। বিপুল সংখ্যক শিশুরাও আজকে অনুষ্ঠানে এসছেন অংশ নেবার জন্য, জনাব তারেক রহমানকে সামনাসামনি সরাসরি তাকে দেখার জন্য। আমি যারা বিকেল 4টা থেকে এই এখন 9টা বাজে, দীর্ঘ 5 ঘন্টা যারা আপনার অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের নেতা, দেশের নেতা, জনগণের নেতা জনাব তারেক রহমানকে দেখবার জন্য, তার বক্তব্য শুনবার জন্য, এবং আমি আপনাদের সবাইকে, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিশেষ করে ঢাকা 12 আসনের জনগণ ভোটার সবার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুমা বেগম খালেদা জিয়াকে। গত 23শে ডিসেম্বর দেশবাসীকে শোক সাগরে ভাসিয়ে তিনি ইন্তেকাল করেছেন।
আমরা তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাকে যেন বেহেশতের সর্বোচ্চ আসনে তাকে যেন আশীর্বাদ করে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই শহীদ, আমাদের ৭১-এর শহীদ, আমাদের ৯০-এর গণঅভ্যুত্থানের সকল শহীদদেরকে। আমি সম্প্রতি নির্বাচনে যখন কাজ শুরু হয়েছে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে তাকে আমি স্মরণ করি। মাত্র কিছুদিন আগে এখানে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এখানে আজিজুর রহমান মোসাফিরকে ঘাতকেরা তাকে হত্যা করেছে। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। বন্ধুগণ, আমরা এখানে আমি জনাব তারেক রহমান এবং বিএনপি নেতৃবৃন্দকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি প্রথমত ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ঢাকার 12 আসনে আপনারা সমর্থন দিয়েছেন। ঢাকা 12 আসনে আপনারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে প্রতীক কোদাল মার্কায় নির্বাচনের জন্য আপনারা সর্বাত্মকভাবে আপনারা সমর্থন জুগিয়েছেন। বিএনপির মূল দল এবং অঙ্গ সংগঠনের আমি দেখছি মাঠ পর্যায়ে যারা আছেন একটা বিপুল অংশ শুরু থেকেই যারা বিশাল স্বতঃস্ফূর্ততা নিয়ে আমার সাথে আপনারা কাজ করছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন দেশব্যাপী ইতিমধ্যে প্রায় 292টা আসনে বিএনপি ধানের শীষ নিয়ে তারা নির্বাচন করছে। বিএনপির চেয়ারম্যান 17 বছর ধরে যার জন্য দেশের মানুষ অপেক্ষা করছিলেন, তিনি দেশে আসার পরে মানুষের যে উচ্ছ্বাস, যে আনন্দ, ভরসার জায়গাটা মানুষ যেভাবে খুঁজে পেয়েছে, এবারে তিনি যখন সারা দেশে গেছেন নির্বাচনী সফরে, বাঁধ ভাঙ্গা জোয়ারের মতন মানুষের যে উচ্ছ্বাস, জনস্রোত, এই জনস্রোত হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে একটা উদার, গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নের সারথি তিনি এই জাতিকে আগামী অনেকগুলো বছর তিনি পথ দেখাবেন, নেতৃত্ব দেবেন। ইতিহাস এবং সময় তার উপরে ঐতিহাসিক কর্তব্য, একটা দায়িত্ব তার উপরে সময় তার উপরে অর্পণ করেছে। আমি আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। মানুষের যে আকুতি, মানুষের যে প্রচন্ড আকাঙ্ক্ষা, এই মুহূর্তে তারেক রহমান যেখানে আছেন কেবল তিনি আগামী অনেকগুলো বছর আমরা এই জাতিকে স্বপ্ন দেখাতে পারে উন্নয়ন, অগ্রগতি, একটা সম্ভব ভিত্তিক গণতান্ত্রিক বৈষম্যহীন, একটা মানবিক দায়বদ্ধ রাষ্ট্র, সমাজ, সংবিধানের ক্ষেত্রে তিনি পথ দেখাবেন। এটাই হচ্ছে আমাদের সবার আহ্বান তার প্রতি। আমি আশা করি তার শরীরটা ঠিক থাকবে। তিনি হঠাৎ করে দীর্ঘ বছর আসার পরে তার শরীরটা মাঝে মধ্যে শরীর একটু দুর্বল হয়ে পড়ে। তো আমি আশা করব তিনি সুস্থ থাকবেন। আমরা তার জন্য নিশ্চয়ই আমরা দোয়া করব। আমি যেটা বলতে চাই ঢাকা 12 আসন নিয়ে, আপনারা জানেন নাগরিক সেবাগুলো এখানে উপেক্ষিত। আমরা খাজনা দিই, ট্যাক্স দিই, হোল্ডিং ট্যাক্স দিই, কিন্তু নাগরিক সেবাগুলো আমরা এখানে পাচ্ছি না। আমি বলেছি জনপ্রতিনিধি হিসাবে আগামী 12 তারিখে আমি আপনাদের সমর্থন নিয়ে কোদাল মার্কায় এখানে আপনি বিপুলভাবে বিজয়ী করবার পরে নিশ্চয়ই আমি যা নাগরিক সেবাগুলো নিশ্চিত করবার জন্য আমি নিশ্চয়ই এখানে কাজ করব। এখানে প্রধান সমস্যা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, জুলুম এবং মাদক। আমি একটু আগে আমি চেয়ারম্যানকে বলছিলাম কারওয়ান বাজার থেকে শুরু করে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত, এবং এমন কোনো ব্যবসায়ী নাই, এমন কোনো উদ্যোক্তা নাই কোনো না কোনোভাবে তাকে জুলুমি নিপীড়নের শিকার না হতে হয়, চাঁদাবাজির শিকার না হতে হয়। এই এলাকার মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভ। ঢাকা 12কে বলা হয় প্রায় ঢাকার একটা নাভির মতন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনের একটা আসন। সুতরাং আমি নিশ্চয়ই দেখতে চাইব আগামী আমরা ঢাকা 12 আসনে কোনোভাবেই আমরা এখানে মাদক, চাঁদাবাজিদের লীলাভূমি চলবে এটা নিশ্চয়ই কেউ আমরা দেখতে চাই না। এবং ঢাকা 12 আসনে
মানুষের জানমাল নিরাপত্তা এখানে নিশ্চিত হবে, এবং এখানে নারীরা আছেন এবং তাদের অধিকার, তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। তরুণ যুবকরা যে স্বপ্ন নিয়ে আমরা অভ্যুত্থান করেছিলাম, এবার গত 1.5 বছরে স্বপ্ন অনেকখানি দুঃস্বপ্নে পরিণত হয়েছে, হতাশায় পরিণত হয়েছে। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী 12 তারিখ মানুষের গণরায়ের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার উপরে যে দায়িত্ব অর্পণ করবে, জাতীয়তাবাদী দলের উপরে যে দায়িত্ব অর্পণ করবে, এই হতাশ লক্ষ লক্ষ কোটি যুবককে নতুন করে আমরা স্বপ্ন জাগাবো। তাদের কাছ থেকে শুরু করে তারা কিভাবে দেশ গঠনে তারা ভূমিকা রাখবেন, নিশ্চয়ই সে ব্যাপারে তিনি ভূমিকা পালন করবেন। এখানে শিল্প শ্রমিক আছেন, এখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ আছেন, বস্তিবাসী মানুষ আছেন, অনেকে উন্নয়ন করেন সমাজের গরিব মানুষকে বাদ দিয়ে। এই মহানগর এর প্রতিটা ইট, প্রতিটা বালু, পাথর শ্রমিক, শ্রমজীবী মানুষ তাদের রক্ত ঘামে তৈরি করা। সুতরাং আমরা তাদের জন্য একটা মানবিক জীবন, গণতান্ত্রিক জীবন, বাসস্থান, শিক্ষা, আবাসন, নিশ্চয়ই এগুলো আমাদের মনোযোগের মধ্যে থাকবে। আমি শেষ করব যেটা বলে যে আমরা এখানে কোনো প্রার্থী আমরা দেখছি দুর্ভাগ্যজনকভাবে তারা খুব শঠতা, মিথ্যাচার, প্রতারণার তারা আশ্রয় গ্রহণ করেছেন। আজকে সম্ভবত আপনাদের উপস্থিতি, জনাব তারেক রহমানের উপস্থিতির মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন কোন শঠতা, মিথ্যাচার, কোন প্রবঞ্চনা মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ, ঢাকা 12 আসনের মানুষ তারা বিভ্রান্ত হবেন না তারা। এবং আপনারা আমার প্রার্থিতা বিএনপির সমর্থন ব্যক্ত হওয়ার পরে যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনারা যেভাবে আমাকে বরণ করে নিয়েছেন, আমি বিশ্বাস করতে চাই আগামী 12 তারিখ এই ঢাকা 12 আসনে কোদাল মার্কাকে নির্বাচনের মধ্য দিয়ে আপনারা এখানে জাতীয়তাবাদী দল, বিএনপি, একটা প্রগতিশীল দলকে আপনারা এখানে শক্তিশালী করবেন। আমি ইতিমধ্যে দেশব্যাপী ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, ইতিমধ্যে এই গণজোয়ারকে দেশব্যাপী একটা গণভোটের গণসুনামিতে পরিণত করতে হবে। আর ঢাকা 12 আসনে কোদাল মার্কার পক্ষে আপনাদের জনস্রোত, গণজোয়ার আগামী 12 তারিখ কোদাল মার্কার পক্ষে এই গণজোয়ারকে 12 আসনে গণসুনামিতে ভোটের আমরা পরিণত করব। আমি বলেছি কোদাল হচ্ছে সভ্যতা বিনির্মাণের হাতিয়ার, এবং আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সেখানে কোদাল লাগে। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কোদাল হাতে নিয়ে তিনি খাল কাটা বিপ্লবের তিনি শুভযাত্রা শুরু করেছিলেন। এবং আমি দেখেছি তার যোগ্য উত্তরসূরি হিসাবে জনাব তারেক রহমান তার কর্মসূচির মধ্যে ময়মনসিংহে আবার তিনি খাল কাটা কোদাল হাতে নিয়ে আবার তিনি খাল কেটে আবার তিনি নতুন একটা বাংলাদেশ আবার তিনি তৈরি করতে চান। আর আমি বলেছি গত 17 বছরে এত আবর্জনা জমেছেন এই ঢাকা 12 আসনে, এত আবর্জনা ময়লা জমা হয়েছে, কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া এটাকে আমরা পরিষ্কার করতে পারব না। আমি আশা করি সেই জায়গা থেকে শেষ করবো যেটা বলে 17 বছর বিএনপি, আমি বলেছি এই অঞ্চলের সবচেয়ে জুলুম নিপীড়নের শিকার হয়েছে। আর কোন দলকে এত অল্প সময়ের মধ্যে আমাদের উপমহাদেশে এত জুলুমি, নিপীড়ন, হয়রানি, নির্যাতনের শিকার হতে হয়নি, এত মামলা, এত হত্যাকাণ্ডের শিকার হতে হয়নি। তো আজকে তারেক রহমানের উপর ইতিহাস, যেটা আমি বলেছিলাম, সবাই অসাধারণ দায়িত্ব অর্পণ করেছেন বাংলাদেশ এবং তার জনগণকে নতুন একটা স্বপ্নের দিকে যাত্রা শুরু করা। এই স্বপ্নবাদ মানুষটাকে নিয়ে 17 বছর বিদেশে বসে তিনি যে রূপকল্প তৈরি করেছেন, 12 তারিখের পর থেকে নিশ্চয়ই আমরা দেখতে চাইব তার পিছনে বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে, জনগণ ঐক্যবদ্ধ হবে এবং নতুন একটা স্বপ্ন, আমি বলেছি প্রগতিশীল দেশপ্রেমিক একটা অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমরা এগিয়ে নেব। গণ অভ্যুত্থানে লড়াই আমরা বিজয়ী হয়েছি, এবার ভোটের লড়াইও 12 তারিখে আমরা বিজয়ী হব, বাংলাদেশকে বিজয়ী করব। এই কথা বলে সবাইকে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইফুল হককে। অবশ্যই আগামী দিনের সেই রূপকল্পে গণতান্ত্রিক যাত্রায় জনাব তারেক রহমানের সাথে সাইফুল হক সারথি হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভা চেয়ারম্যান এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী দিনের দেশ নায়ক জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের ঢাকা 12 নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, বসতে হবে, বসতে হবে, ছাত্র দলের ভাই বোনরা বসতে হবে। শান্ত হয়ে বসতে হবে। এই ভাই নাই, তুমি বসো তো, বসো বসো বসো। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, এলাকার ভাই বোনেরা এবং আমার দলের সহকর্মীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বিএনপির সাথে বিএনপির সহযোগী, বিএনপির সঙ্গী, প্রধান মার্কার প্রার্থী জনাব সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? এখন প্রিয় ভাই বোনেরা, আজকে এটা হচ্ছে আমাদের নির্বাচনী জনসভা। এই নির্বাচনী জনসভায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী কয়েকদিন পরে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা সঠিক ব্যক্তিকে ইনশাআল্লাহ নির্বাচিত করব, যাকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকার যে চাঁদাবাজির সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি। সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকায় জলবদ্ধতার যে সমস্যা আছে সেই সমস্যাকে যাতে আমরা ঠিক করতে পারি। এছাড়াও এলাকার যে অন্যান্য আরো যে সকল সমস্যা আছে, যেইগুলো মানুষের জন্য সমস্যার কারণ, সেই সমস্যাগুলোকে আমাদের ঠিক করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখের ভোটের যে অধিকার, এই অধিকার অর্জন করতে কিন্তু বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কাজেই যেই অধিকার আগামী 12 তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশে যদি গণতন্ত্র থাকে তার মানে জনগণের প্রতিনিধি থাকবে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে, জনগণের সমস্যা, জনগণের বিপদে আপদে, এলাকার উন্নয়নে যারা জনগণের পাশে থাকবে। এখন প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই এই নির্বাচন যেমন সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন, একইভাবে এই নির্বাচন হবে দেশের এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা বিগত 16-17 বছর চোখের সামনে তথাকথিত কতগুলো নির্বাচন নাটক দেখেছি, কিন্তু সেই নির্বাচনগুলোতে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? বাংলাদেশের মানুষ, শুধু আপনারা নেই, সারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। আমরা কি মনে করি যে আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন? ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে মানুষ, সমগ্র বাংলাদেশের মানুষ তাদের খুশি মতন তারা ভোট দিতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যেই কথাটি বললাম, এই নির্বাচন যে শুধু সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা শুধু তাই নয়, একই সাথে এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। বিগত 16 বছর আমরা কি দেখেছি? আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ক্ষেত্র বিশেষে মানুষের দুঃখ কষ্ট আরো বেড়ে গিয়েছে। আজ সমগ্র বাংলাদেশে এই যে চাঁদাবাজির সমস্যা, সমগ্র বাংলাদেশে আইন শৃঙ্খলার যে সমস্যা, সমগ্র বাংলাদেশে মানুষের কর্মসংস্থান, বিশেষ করে তরুণ বা যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের সমস্যা। হাসপাতালগুলোতে আমরা জানি ঠিকভাবে চিকিৎসা পাওয়া যায় না। এরকম বহু সমস্যা সারা বাংলাদেশে। কারণ এই যে গত 16 বছর ধরে নির্বাচন তামাশা হচ্ছে, কিন্তু জনগণ তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি।
যার ফলে জনগণের দুঃখ কষ্ট শোনার মতন কোনো মানুষ ছিল না। আজ সেই সুযোগ এসেছে যারা জনগণের দুঃখ শুনবে, জনগণের কষ্ট শুনবে, এলাকার সমস্যা জানবে এবং এইগুলোর সমাধানের জন্য তারা চেষ্টা করবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা বিগত 2.5 বছর আগে আমরা বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য 31 দফা উপস্থাপন করেছিলাম জাতির সামনে। সেখানে আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। যেমন বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমাদের স্বাবলম্বী করতে না পারি, তাহলে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং এই জন্য এই নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, সেটি গ্রামে হোক শহরে হোক, বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ সেই সকল পরিবারগুলোকে, সেই সকল নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডগুলোর অধিকার হবে আমাদের দেশের মায়েরা, যেই ফ্যামিলি কার্ডের অধিকারী হবে আমাদের দেশের গৃহিণীরা, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তাদের কাছে সহযোগিতা পৌঁছাবো, যার ফলে আমরা বিশ্বাস করি ধীরে ধীরে এই পরিবারগুলো একদিন স্বাবলম্বী হয়ে উঠবে। এবং পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে, ধীরে ধীরে আস্তে আস্তে বাংলাদেশ সামগ্রিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সেই 31 দফা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বাংলাদেশের যে কৃষক ভাইরা, যেই কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে আমরা ধীরে ধীরে স্বাবলম্বী করে তুলব। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা কৃষক ভাইদেরকে ঠিক যেভাবে মাদেরকে, গৃহিণীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। এবং শুধু তাই নয়, এই কৃষি কার্ড পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে সরাসরি আমরা তাদের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, ঔষধ পৌঁছে দেব। শুধু তাই নয়, আমরা সমগ্র বাংলাদেশে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুহূর্তে যত কৃষক আছে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, তাদেরকে সেই ঋণ সুদ সহ ইনশাআল্লাহ আমরা মওকুফ করব। এখানে আপনারা বহু মানুষ আছেন যাদের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গ্রামে থাকেন, কৃষি কাজ করেন না? বহু মানুষ এখানে আছে, সেই মানুষগুলো তাহলে উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের দেশের যুবকদের, তরুণদের কর্মসংস্থানের সুবিধার জন্য সারা বাংলাদেশে বহু লক্ষ কোটি তরুণ আছে, যুবক আছে যারা শিক্ষিত, কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। এই মানুষগুলো যাতে বেকার না থাকে, তারা যাতে কর্মসংস্থানের তাদের যাতে ব্যবস্থা হয়, তার জন্য আমরা কতগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ঢাকা সহ প্রত্যেকটি আসন সহ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, আমরা প্রশিক্ষণ কেন্দ্র আমরা তৈরি করব, যার মাধ্যমে বিভিন্ন বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব। একই সাথে তাদেরকে আমরা ভাষা শিক্ষা দিব, যাতে করে তারা যদি প্রয়োজন হয় দেশে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য করতে পারবে, দেশে চাকরি বাকরি করতে পারবে, দক্ষ শ্রমিক হিসেবে, দক্ষ একজন কারিগর হিসেবে তারা গড়ে উঠবে, অথবা যদি প্রয়োজন হয় তারা বিদেশেও যেতে পারবে। এবং আমরা দেখেছি আমাদের যে কোটি মানুষ প্রবাসী ভাইরা আছেন, তারা যখন বিদেশে গিয়েছে চাকরি কর্মসংস্থানের জন্য, অনেককেই কষ্ট করে জমি বিক্রি করে যেতে হয়েছে। আমরা সেজন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, এখন থেকে বিএনপি সরকার গঠন করার পরে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিব, তাদের মধ্যে থেকে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যাবে, তাদেরকে আমরা একটি ছোট ঋণের ব্যবস্থা করে দেব, যাতে করে তাদের আর পারিবারিক জমি জমা বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশে একটি শ্রেণীর মানুষ আছে, যে মানুষগুলো আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে সম্পর্কিত, তাদের সাথে আমাদের আত্মার এবং আধ্যাত্মিক সম্পর্ক আছে। এই মানুষগুলো আমাদের সমাজেরই অংশ। এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন সময় জীবনের বিভিন্ন বিপদের সময় তারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে। এই মানুষগুলো কারা? তারা হচ্ছেন আমাদের মসজিদ, মক্তব এর ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের যারা গুরু আছেন, ধর্মগুরু, তারা। এই মানুষগুলো অনেকেই মানবতার জীবন যাপন করেন,
আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি আমাদের দলের পরিকল্পনা তো করে ধরলাম, কারণ এখন যদি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে যদি বকাবাদ্দি করি, গীবত গাই, ওলটপালট কথা বলি, তাতে আপনাদের কোনো লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে? জনগণের কি লাভ হবে? জনগণের লাভ হবে যখন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোন রাজনৈতিক দল পরিকল্পনা গ্রহণ করে, কর্মসূচি গ্রহণ করে, এবং সেই পরিকল্পনা এবং কর্মসূচি যখন বাস্তবায়ন করে, তখনই জনগণের লাভ হবে। তাই তো নাকি? প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে অনেক রাজনৈতিক দলের নেতারা এসছে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু চিন্তা করে দেখেন এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোন রাজনৈতিক দলের জনগণের ভাগ্য পরিবর্তনের কোন কর্মসূচি নেই। একমাত্র কর্মসূচি, একমাত্র পরিকল্পনা আছে বিএনপির, একমাত্র পরিকল্পনা আছে, এবং যে পরিকল্পনার সাথে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিও একসাথে সমান তালে কাজ করে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই রাজনৈতিক দল যারা দেশকে পরিচালনা করার অভিজ্ঞতা রাখে, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে চালাতে হয়, কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর কোন রাজনৈতিক দলের এই অভিজ্ঞতা নাই। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আগামী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যেমন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করার নির্বাচন, একইভাবে দেশ এবং জনগণের ভাগ্য গড়ে তোলার নির্বাচন। কাজেই আমাদেরকে এইখানে এই নির্বাচনে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেন আর কেউ বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নিতে না পারে, আর কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতিকে যাতে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, সেটি ষড়যন্ত্রের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঠিক একইভাবে এখনো একটি রাজনৈতিক দল বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দুদিন আগে দেখেছি পত্রিকায় তাদের রাজনৈতিক দলের সদস্য, সেই রাজনৈতিক দলের সদস্য এই যে ভোটের যে সিল মারে, সেই নকল সিল তৈরি করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ধরা পড়েছে। সেই জন্যই আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে এই এলাকায় কোদাল মার্কার আমাদের যে প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময়, আমরা এই এলাকায় কোদাল মার্কার প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দিয়েছি, যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা, কারণ এইখানে কোদাল জেতা মানেই এখানে ধানের শীষ জেতা, এখানে কোদাল জেতা মানেই এলাকার উন্নয়ন হওয়া। কারণ এখানে কোদাল জিতলেই এবং বিএনপি ধানের শীষ সরকার গঠন করতে সক্ষম হলে আপনাদের এলাকার যেই সমস্যাগুলো এই এলাকার প্রার্থী, কোদাল প্রার্থী জনাব সাইফুল ইসলাম সাহেব বলেছেন, সেগুলো তখন আমরা সমাধান করতে সক্ষম হব। প্রিয় ভাই, কি বলে? ও দেখতে পারে না? আচ্ছা ঠিক আছে, আসছি আপনাদের কাছে, আসছি। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভা কিন্তু শুধু নির্বাচনী সভা থাকলে চলবে না। এই নির্বাচনী সভায় আমাদেরকে আজকে একটি শপথ বাক্য পাঠ করতে হবে। এই নির্বাচনী সভা আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আগামী দিনের রাজনীতি কি করব। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি,
এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা, এবং সেই জন্যই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। এখানে একটু আগে সাইফুল হক সাহেব বলে গিয়েছেন ওনার বক্তব্যে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কোদাল দিয়ে সমগ্র বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। ইনশাআল্লাহ এবার আমরা সরকার গঠন করার পরে আবারও আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব, এবং এই কোদাল দিয়ে আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব সারা বাংলাদেশে। এই কোদাল দিয়ে এমনকি এই এলাকায় যে জলবদ্ধতা আছে সেই জলবদ্ধতা আমরা এই কোদাল ব্যবহার করে জলবদ্ধতা ইনশাআল্লাহ আমরা দূর করব। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমি সবসময় একটি কথা বলে থাকি, আমরা বলে থাকি, আমাদের নেত্রী শহীদ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনাকে আমি ওনার সন্তান হিসেবে জানি যে উনাকে স্বৈরাচার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছিল যে আপনি দেশ থেকে চলে যান, তাহলে আপনাকে জেল জুলুম খাটতে হবে না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সকল উপেক্ষা করে দেশের মানুষকে রেখে উনি কোথাও যান নাই। শত অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও তিনি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই দেশেই জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন। প্রিয় ভাই বোনেরা, কারণ কি? কারণ দেশনেত্রী সকল সময় মনে করতেন যে এই বাংলাদেশই হচ্ছে তার প্রথম এবং এই বাংলাদেশই হচ্ছে তার শেষ ঠিকানা, এবং এই বাংলাদেশের জনগণই হচ্ছে তার আপনজন। সেই জন্যই মানুষকে ফেলে, এই দেশের মানুষকে ফেলে দেশনেত্রী খালেদা জিয়া কখনোই কোথাও যান নাই, জীবনের শেষ দিন পর্যন্ত এখানে ছিলেন। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই দেশ যেমন খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা, এই দেশ এখানে উপস্থিত হাজারো মানুষের প্রথম, আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই দেশকে গড়তে হবে আমাদেরকে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে আমাদেরকে, এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করি, ইনশাআল্লাহ আমরা দেশের ভাগ্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, একটি কথা আমি বলি, করব কাজ, গর্ব দেশ সবার আগে, করব কাজ, গর্ব দেশ সবার আগে, বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমি আজ আনুষ্ঠানিকভাবে জনাব সাইফুল হকের হাতে কোদাল মার্কা তুলে দিয়ে যাচ্ছি। সাইফুল হক সাহেব বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সাথে কাজ করেছেন। আমরা চাই উনাকে নিয়ে ধানের শীষ চাই, কোদালকে সাথে নিয়ে আগামী দিনে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব। আছেন তো আপনারা? দেশ গঠনের কাজে আছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে কথা হবে, একসাথে আমরা কাজ করব। কে কে আছেন হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সামনে ইতিহাস রচনা করার দিন আসছে।